যে আব্বাস সিদ্দিকীকে নিয়ে এত কথা হচ্ছে এবং যেটা তিনি বলেছেন যে যদি ভাঙড়ে শান্তি প্রতিষ্ঠা করতে হয় দরকার পড়লে তিনিও ভোটে দাঁড়াবেন, তিনি ভোটে দাঁড়াতে প্রস্তুত। চলুন শুনে নি কি জানিয়েছিলেন পীরজাদা। আপনি যার নাম বললেন ওকে একটা জাহান নামের কুকুর মনে করি আমি, ওর বিষয়ে কোনো উত্তর দিতে রাজি নয়। মানুষের জন্যে যদি আমাকেও প্রয়োজন হয় নাপতে প্রকাশ্য মানে পুরোপুরিভাবে, তাতে কোনো অসুবিধে নেই, তো নাবাই যেতে পারে। সেটা সময় এখন অনেক বাকি আছে, সময় অনেক বাকি আছে। আর আপনারা শুধু ওই জায়গাটাই বলছেন, ওই জায়গাটা কি খুব সন্ত্রাসী হয়? শুধু ওই জায়গাটাই বারবার সবাই বলে কেন? আর কি বাংলায় জায়গা নেই? তো যাই হোক, তবে একটা কথা বলি, জুলুম যেখানে বেশি হবে সেই জুলুমকে খতম করার জন্য নাবার প্রয়োজন হলে অবশ্যই আমি নাবতে রাজি আছি। আর না হয় ওই এই করব ওই করব করার জন্য হাজারো লোক, আপনি যার নাম বললেন ওকে একটা জাহান নামের কুকুর মনে করি আমি, ওর বিষয়ে কোনো উত্তর দিতে রাজি নয়। ও ওর প্রোগ্রাম করছে, ওর রাজনীতির কাজ উগুচোচ্ছে, আমি আমার ধর্মের প্রচার করছি। আমার যেটা কাজ মিলাদুন্নবী করা, কথা বুঝে আসছে, এটা আমি করছি। ওর কি সমস্যা ও দেখছে, আমার সমস্যা আমি দেখছি। তবে এতটুকু বলতে পারি, ও আমার ছোট ভাই, একজন বড় ভাই হিসাবে যদি ওর সুখে দুঃখে না সাথ দিই, আমার মতো ভাইয়ের বেঁচে থাকার থেকে মরে যাওয়া ভালো। বলেন আর কি বলবেন? এই যে কথাটা আমরা শুনছিলাম প্রসেনজিৎ, যে ও আমার ছোট ভাই, যদি সুখে দুঃখে ওর পাশে আমি না থাকি, তো এই কথাটা থেকে তো এক প্রকার পরিষ্কার হয়ে গেল যে দুই ভাই মিলেই এবারে একেবারে কোমর বেঁধে নামতে চলেছেন 26-এ। বলা যায় যে আইএসএফ এর এই যে সাঁড়াশি আক্রমণ, এই দুই ভাইয়ের সাঁড়াশি আক্রমণে তৃণমূল কি তাহলে নাজেহাল হতে চলেছে? একেবারে দেখো, সেই কথাটাই তোমাকে একটু আগে বলছিলাম যে আইএসএফও কিন্তু যে পরিকল্পনা তারা করেছে, তারা কিন্তু চাইছেন শওকত মোল্লাকে ব্যস্ত করে রাখতে। শওকত মোল্লা হয় নিজের বিধানসভা কেন্দ্রে ব্যস্ত হয়ে পড়ুন, যদি সেটা হয়ে পড়েন তাহলে ভাঙড়টা কার্যত খোলা মাঠ হয়ে যাবে আইএসএফের কাছে। ফলে আইএসএফের সেই যে পুরনো সিট, তাদের যে আসন ছিল ভাঙড়, সেটা ধরে রাখতে তাদের সুবিধা হবে। অন্যদিকে যদি শওকত মোল্লা ভাঙড়ের দিকে মনোনিবেশ করেন তাহলে আব্বাস সিদ্দিকী ক্যানিং পূর্বের প্রার্থী হবেন এবং তিনি সেখান থেকে কিন্তু সহজেই শওকত মোল্লাকে হেলায় হারিয়ে ভোট জয় মানে ভোটের এই যে আসন ক্যানিং পূর্ব বিধানসভা, সেটা কিন্তু তিনি ছিনিয়ে আনতে পারবেন। ফলে আইএসএফ কিন্তু সেই পরিকল্পনাও করছে শওকত মোল্লাকে ব্যস্ত রাখা, এবং তাকে দুদিকেই যদি তিনি জড়িয়ে পড়েন তাহলে কোথাও তিনি ভালোভাবে নজর দিতে পারবেন না। সেক্ষেত্রে দুটো সিটও আইএসএফ জিততে পারে, সেই চিন্তা ভাবনাও কিন্তু তারা করছেন। একেবারে অবশ্যই, তুমি আমাদের সঙ্গে থাকো। চলুন এবারে আরেকজনের বক্তব্য আমরা শুনে নি, কি বলেছেন শওকত মোল্লা, দেখুন। বলছি, তুই যদি মায়ের বা দুধ খেয়ে থাকিস, সত্যিকারে তুই যদি এক বাপের বেটা হয়ে থাকিস, আজকের এই ভাঙড়ের মাটিতে দাঁড়িয়ে আমি গর্ব করে বলছি, তুই একবার আমার বিরুদ্ধে ভোটে দাঁড়া, হয় ভাঙড়ে নয় ক্যানিয়ে। তুই যদি ভাঙড়ে দাঁড়াস, আমি ভাঙড়ে ক্যান্ডিডেট হব। তুই যদি ক্যানিয়ে দাঁড়াস, আমি ক্যানিয়ে ক্যান্ডিডেট হব। তুই যদি বারুইপুরে দাঁড়াস, আমি বারুইপুরে ক্যান্ডিডেট হব। আজকে আমি দায়িত্ব নিয়ে এখানে বলে যাচ্ছি, সুন্নতি লেবাসটা খুলে ফেল, আহলে সুন্নতের পতাকাটা খুলে ফেলে আইএসএফ এর ঝান্ডা ধর। এই যে বলছে যে তুই যেখানে ক্যান্ডিডেট হবি আমি সেখানকার ক্যান্ডিডেট হবো, সেটা হতে পারে সেটা ক্যানিং, সেটা হতে পারে ভাঙড়, সেটা হতে পারে বারুইপুর, যেখানেই হবে হোক না কেন আমিও সেখানকার ক্যান্ডিডেট হবো। এই যে ওপেন চ্যালেঞ্জ একেবারে ছুড়ে দিলেন শওকত মোল্লা, কি বলবে এই বিষয়টা নিয়ে? দেখো, এটা তো এখন স্নায়ুর লড়াইয়ে পরিণত হয়েছে। ভাঙড়ে শওকত মোল্লা আর আইএসএফ এর মধ্যে লড়াই, বা শওকত মোল্লা নওশাদের মধ্যে যে লড়াই, সেটা তার কারণ আমরা দেখেছি যে গত কয়েক বছর ধরে এই যে লড়াই, সেই লড়াইটা কিন্তু কার্যত চলে আসছে, এবং গত পঞ্চায়েত নির্বাচনে এই লড়াইটা কিন্তু চরম পর্যায়ে পৌঁছেছিল, এবং সেখানে নির্বাচনের মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে ভাঙড়ের বিজয়গঞ্জ বাজার এলাকায় সেখানে তৃণমূল এবং আইএসএফ এর মধ্যে সংঘর্ষ হয়, এবং সেই সংঘর্ষে 3 জনের কিন্তু মৃত্যু হয়েছিল। এবং সেই ঘটনার পর আইএসএফ এবং তৃণমূল দুজনেই কিন্তু কিছুটা হলেও সংযত হয়েছিল, কিন্তু সময় যত গড়িয়েছে তত কিন্তু দেখা গিয়েছে যে সেই যে ধামাচাপা আগুন আর কি, সেই আগুনের স্ফুলিঙ্গ কিন্তু মাঝে মধ্যেই ছড়িয়ে পড়ছে, এবং নির্বাচন যত এগিয়ে আসছে, বিধানসভা নির্বাচন 26-এর, ততই কিন্তু এই যে বাকযুদ্ধ দুই তরফের, সেটা কিন্তু শুরু হয়ে গিয়েছে। একদিকে যখন শওকত মোল্লা ওপেন চ্যালেঞ্জ করছেন যে যেখানেই প্রার্থী হোক না কেন নওশাদ আব্বাস সেখানে তিনি প্রার্থী হতে পারেন,
অন্যদিকে আব্বাস সিদ্দিকীও কিন্তু শওকত মোল্লার স্নায়ুর চাপ বাড়াচ্ছেন, কেন কিনা এই এলাকার সংখ্যালঘু অধ্যুষিত এবং তিনি যদি এখানে দাঁড়ান তাহলে ধর্মীয় ভাবাবেগ কাজে লাগতে পারে এবং সেই ধর্মীয় ভাবাবেগ কাজে লাগিয়েই কিন্তু আইএসএফ এই আসনে শওকত মোল্লাকে চাপে ফেলতে পারেন। এবং আমরা যদি গত 2021-এর যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনী প্রেক্ষাপটের দিকে যদি একটু চোখ রাখি তাহলে দেখা যাবে যে এই ক্যানিং পূর্ব বিধানসভার যে এলাকাটা, তার মধ্যে কিন্তু ক্যানিং 2 নম্বর ব্লক যেমন রয়েছে, তেমনি ভাঙড় 1 নম্বর ব্লকেরও বেশ কয়েকটা অঞ্চল কিন্তু রয়েছে। এবং যখন নির্বাচনের ভোট গণনা হচ্ছিল তখন কিন্তু আমরা দেখেছিলাম যে ভাঙড় 1 নম্বর ব্লকের দিকে যে সমস্ত অঞ্চলগুলি রয়েছে সেই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু আইএসএফ যথেষ্ট এগিয়ে ছিল শওকত মোল্লার থেকে। এবং যখন ক্যানিং 2 নম্বর ব্লকের ভোট গণনা শুরু হয় তখন কিন্তু কার্যত শওকত মোল্লা আইএসএফ কে পিছনে ফেলে প্রায় লক্ষাধিক ভোটে জয়লাভ করেন এখানে। ফলে ভাঙড় একদম লাগোয়া ক্যানিং পূর্ব বিধানসভা এবং সেখানে ভাঙড়ের যে আইএসএফ এর ট্রেন্ড রয়েছে, যে আইএসএফ এর ক্রেজ রয়েছে এবং সেখানে ধর্মীয় ভাবাবেগকে কাজে লাগিয়ে যেভাবে আইএসএফ এর হাত শক্ত করতে চেষ্টা করছেন এই সমস্ত পীরজাদারা, সেটা কিন্তু শওকত মোল্লার জন্য যথেষ্ট চিন্তার কারণ হতে পারে 2026-এর নির্বাচনে। যদিও শওকত মোল্লা ওপেন খোলা মঞ্চে চ্যালেঞ্জ করছেন যে এই ধরনের কোনো কিছুই তিনি মনে করছেন এবং যেখানেই আব্বাস সিদ্দিকী প্রার্থী হন না কেন তিনি সেখানে প্রার্থী হতে রাজি আছেন এবং তাকে হারাবেন বলে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছেন। একেবারে অবশ্যই প্রসেনজিৎ, তুমি আমাদের সঙ্গে থাকো। ওপেন চ্যালেঞ্জ তো দিচ্ছেন, কিন্তু কোথাও গিয়ে এবারে কি নিজের ঘরের ভেতরে কি অন্য কোনো ছক কষা হচ্ছে? এই নিয়ে করবো আমাদের পরবর্তী আলোচনা। শওকত মোল্লা তিনি তো ভাবছেন যে আইএসএফ এর সঙ্গে তার এই লড়াই যদিও একেবারে সামনাসামনি প্রকাশ্যে ক্যানিং থেকে হোক কিংবা ভাঙড় থেকে হোক, যেখান থেকেই হোক না কেন, এই আব্বাস সিদ্দিকী আর নওশাদ সিদ্দিকীর সঙ্গে তার লড়াই অর্থাৎ শওকত মোল্লার লড়াই কিন্তু একেবারে জোর কদমে চলছে। কিন্তু একটা নাম আমাদের ভুলে গেলে পরে হবে না, সেই নামটা হচ্ছে আরাবুল ইসলাম। আরাবুল ইসলাম কি করছেন? আমরা জানি যে তৃণমূল থেকে তিনি বহিষ্কৃত, কিন্তু এই বহিষ্কৃত নেতা এমন এমন কাজ করছেন যা ঘিরে আবার কিন্তু নতুন করে রহস্য সৃষ্টি হয়েছে। কারণ 15ই আগস্টে আমরা একটা ছবি দেখেছি, চলুন ছবিটা আপনাদেরকে দেখাই আর দেখাতে দেখাতে কয়েকটা কথা আপনাদের বলি। দেখুন ছবিটা, এই যে ছবিটা দেখতে পাচ্ছেন এখানে ভালো করে দেখুন যে সুব্রত বক্সির পাশে তৃণমূল ভবনে কে দাঁড়িয়ে রয়েছে? জয়প্রকাশ মজুমদার রয়েছেন, সুব্রত বক্সি রয়েছেন, আর সেখানে দেখা গেছে আরাবুল ইসলামকে ওই দেখুন পেছনে দাঁড়িয়ে রয়েছে। দেখতে পাচ্ছেন কি অবস্থা? 15ই আগস্টের পতাকা উত্তোলনের সময় তৃণমূল ভবনে এই ছবিটা দেখা গিয়েছে। এবার স্বাভাবিকভাবে এরকম একটা ছবি যখন দেখা গেছে প্রথম সারির নেতাদের সঙ্গে, প্রশ্ন তো উঠবেই যে তাহলে আমরা যে ভাবছি যে শওকত মোল্লার সঙ্গে নওশাদ সিদ্দিকী এবং আব্বাস সিদ্দিকীর লড়াই, আসলে কি চুপি চুপি দলের অন্দরে থেকে এইভাবে কি ভোট কাটতে চলেছেন আরাবুল ইসলাম? যেখানে তিনি সাসপেন্ড হয়েছেন সেখানে কি করে তিনি দলের প্রধান দপ্তরে মানে তৃণমূল ভবনের মতো জায়গায় কি করে তিনি থাকতে পারেন? প্রশ্ন উঠেছে। যেখানে উপস্থিত রয়েছেন একাধিক হেভিওয়েট নেতৃত্বরা, কি করে এটা হতে পারে?